মেয়েটিকে আমাদের হাতে তুলে দিন। এর পরিবর্তে আপনাদের যত টাকা লাগবে আমি দেব, তবে মেয়েটিকে আমার চাই, সেটা যে কোনো মূল্যেই হোক না কেন। মিসেস রেবেকার যেন এতগুলো টাকা দেখে চোখ ছানা বড়া হয়ে যায়। জীবনে প্রথম সে এতগুলো টাকা চোখের সামনে দেখতে পাচ্ছে। সে একবার তার স্বামীর দিকে তাকায়। মিস্টার রবিনও টাকাগুলোর দিকেই থ হয়ে তাকিয়ে আছেন। তাদের দিকে তাকিয়ে ভিক্টর একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, ঠিক 2 দিন সময় দিলাম আপনাদের। 3 দিনের দিন মেয়েটাকে আমাদের কাছে তুলে দেবেন। আপাতত এই টাকাগুলো রাখুন। মেয়েটাকে আমাদের কাছে তুলে দিলে এর চেয়েও ডাবল পাবেন। মিস্টার রবিন ভিক্টর তাদের দিকে তাকালো। তার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। সামনে পায়ের উপর পা তুলে বসে থাকা লোকটার চেহারাও সে ঠিকভাবে দেখতে পাচ্ছে না। শুধু দেখছে একটি কালো স্যুট পরা লোক, চোখে সানগ্লাস আর মুখে মাস্ক পরা, তাদের সামনের সোফায় একদম আয়েশি ভঙ্গিতে বসে আছে। তার পেছনে দাঁড়িয়ে আছে 3জন বডিগার্ড। তিনি কিছু বলার আগেই তার স্ত্রী পাশ থেকে তাড়াহুড়ো করে বলে ওঠে, হ্যাঁ রাজি, আমরা রাজি আছি। আপনারা 2 দিন পর এসে ওকে নিয়ে যেতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই একদমই। ভিক্টর হালকা বাঁকা হেসে সেইখান থেকে উঠে পড়ে। তুমি এটা কি করলে? অন্যায়কে তাদের হাতে তুলে দিতে চাইলে? ওরা আয়নার সাথে যদি খারাপ কিছু করে? মিসেস রেবেকা ভ্রু কুঁচকে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, তোমার বোনের মেয়ে বাড়িতে বসে শুধু অন্ন ধ্বংস করা ছাড়া আর কী বা করছে? সারাদিন শুয়ে বসে কী সব ছাইপাশ গিলতে থাকে। এই মেয়েকে দিয়ে যদি আমাদের কাছে এত এত টাকা আসে তাহলে তো আমাদেরই লাভ। আনার মামা তার স্ত্রীর দিকে চুপ করে তাকিয়ে থাকে। তার স্ত্রী আবারও বলতে থাকে, এছাড়াও ঘরে আমাদের মেয়ে বড় হচ্ছে। ওও তো আনায়ার সমবয়সী, ওকেও তো বিয়ে দিতে হবে। আবার তোমার ছেলেটারও তো ভবিষ্যৎ আছে, তাই না? সব কিছুতে আমাদের অনেক টাকার প্রয়োজন। আমি সব ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি, তুমি আর কথা বাড়িও না। আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। আনার মামার কথা বাড়ালেন না, কারণ তার ধারণা তার স্ত্রী ঠিকই বলেছে। ঘরের কোণার ছোট্ট টেবিলটা আজ অনেকটা গোছানো, তবু আনার মনে জট লেগে আছে। পর্দা সরিয়ে জানালার বাইরে তাকিয়ে থেকেও মন যেন পড়ে আছে খাতার ভাঁজে। হাতে ধরা কলম, সামনে খোলা ডায়েরি, তবু আজ শব্দেরা কিছুতেই ধরা দিচ্ছে না। শব্দের মতোই বেঁকে বসেছে মনটাও। নিচতলা থেকে কিছুক্ষণ আগেই ভেসে এসেছিল কিছু অচেনা কণ্ঠ। ভেতরে একটা অস্বস্তি ছড়িয়ে দিলেও সে আনায়ার সেসবে গুরুত্ব দেয়নি। এই বাড়ি থেকে আসার পর থেকেই তার জীবনে যা ঘটে তার অনেকটাই সে জানে না, জানার প্রয়োজনও মনে করে না। আনার জীবনটা যেন দুধারে বন্ধ এক সরু গলি, যার শেষ মাথায় শুধু লেখার স্বপ্ন। সে জানে সে ভিন্ন, সে জানে এ বাড়িতে তার কোনো জায়গা নেই। শুধু সহ্য করে নেওয়া হয়, সময় কাটিয়ে দেওয়া হয়। শুধু একজন, তার নানু আপা, যিনি নিঃশর্তে ওকে ভালোবাসেন। বাকি সবাই যেন শুধু তাকে দেখে বোঝা হিসেবে। মা বাবার স্মৃতিও আজ যেন ঝাপসা হয়ে এসেছে তার মনে। ছোট বয়সেই তারা চলে গিয়েছিল এক অপ্রত্যাশিত দুর্ঘটনায়, আর সেই থেকেই এই বাড়িতেই বেড়ে উঠেছে আনায়া। প্রতিদিন, প্রতি মুহূর্তে মামির কটূক্তি, অবজ্ঞা, ঠান্ডা অপছন্দের দেওয়ালে দেওয়ালে আটকে থেকেও নিজের শক্তটা আঁকড়ে ধরে রেখেছে সে। মামাতো বোন শেলি মাঝে মাঝে চেপে ধরে তাকে, বিদ্বেষে হিংসায়। আজও দরজার কোনায় দাঁড়িয়ে বলে ওঠে, কি সব গাধা গাধি লিখছিস রে? তুই কি ভাবিস তোর মতো বলদ কেউ লেখিকা হয়? কি সব ভাষা, মাথার মধ্যে ঢোকে না কিছুই। হাসি পাই তোকে দেখে। আনায় তাকায় না, প্রতিবাদও করে না। এই কথাগুলো অনেকবার শুনেছে সে। প্রতিবার নতুন কষ্ট হয় ঠিকই, কিন্তু এখন সেগুলো বুকের মধ্যে আর এক নতুন করে থরথর করে না। তবুও আজ মনটা ভার হয়ে আছে। কলমটা পৃষ্ঠা ছুঁয়ে থাকে অনেকক্ষণ, কিন্তু কোনো কথা, কোনো শব্দ তৈরি হয় না। এক ফোঁটা নিঃশব্দ দীর্ঘশ্বাস শুধু বেরিয়ে আসে ঠোঁটের কোণ থেকে। আনায়া জানে না তার চারপাশে ঠিক এখনই এক ভয়ঙ্কর ষড়যন্ত্র জন্ম নিচ্ছে। সে জানে না 2 দিন পর তার জীবনে নেমে আসতে চলেছে এক তীব্র ঝড়। নিচতলার বসার ঘরে উত্তেজনার ঝাঁজ ঝরিয়ে পড়েছে। মিস্টার রবিন চুপচাপ দাঁড়িয়ে, চোখ নামানো, আর তার সামনে দাঁড়িয়ে তার বৃদ্ধা মা, আনায়ার নানু আপা। চোখ দুটো অশ্রু আর রাগে লাল। তিনি থরথর করে কাঁপা গলায় বলে উঠলেন,
তুই কি পাগল হয়েছিস রবিন? একটা বাচ্চা মেয়েকে যে তোর বোনের শেষ স্মৃতি, তাকে তুই বিক্রি করে দিবি? টাকা কি এতটাই দরকার হয়ে গেছে যে তোর বিবেককেও বিক্রি করে দিলি? রবিন কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার মা তাকে থামিয়ে দিলেন। না, তুই চুপ কর, আমি সব শুনেছি। ওই লোকেরা যখন টাকার সুটকেস রাখলো, তোর বউ যখন হ্যাঁ বলল, আমি ওপরে উঠতে গিয়েও দরজার আড়ালে দাঁড়িয়ে শুনেছি সব কিছু। আর আজ আমি লজ্জায় মরে যাচ্ছি। আমি কিভাবে ভাবলাম আমার ছেলে অন্তত একটু মানুষ হবে। রবিন মুখ তুলে তাকাতে পারেন না। তার পাশে বসে রেবেকা বিরক্ত মুখে বলে ওঠে, ওহ, আবার নাটক শুরু করলেন আপনি। আপনার এই অতিরিক্ত আবেগেই এই বাড়ির বড় সমস্যা। আর আনায়া, ও তো বাড়তি ঝামেলা। দিনের পর দিন বসে বসে কেবল গান্ডে পিন্ডে গিলেই যাচ্ছে, আর কী সব ছাইপাশ লেখে, আর তো কোনো কাজে লাগে না। খায় পড়ে, পড়ে খায় পড়ে থাকে। দায়িত্ব আমাদের ঘাড়েই, বলুন। নানু আপা কাপা হাতে পাশের টেবিল ধরে দাঁড়িয়ে থাকেন। দায়িত্ব? যে বাচ্চাটা জন্মেই মা বাবাকে হারিয়েছে, তার দায়িত্ব তো তোমাদের নেওয়ার কথা ছিল সম্মানের সাথে, অথচ তোমরা তাকে একটা বোঝা ভাবো। রেবেকা, আমি জানতাম তুমি আনেয়াকে অপছন্দ করো, কিন্তু এতটা নিষ্ঠুর তুমি হতে পারো সেটা ভাবিনি। রেবেকা ঠোঁট বাঁকিয়ে বলে, হ্যাঁ, আমি নিষ্ঠুর, কারণ বাস্তবতা বুঝি। এই বাড়িতে আমাদের নিজের মেয়ে আছে, ছেলে আছে, তাদের ভবিষ্যৎ আছে। আনায়া আমার কোনো রক্তের সম্পর্ক না। আর যদি ওকে দিয়ে কিছু টাকা আসে, তাহলে সেটা নষ্ট করার মানে হয়? একদিন তোমরা বুঝবে রেবেকা, মানুষ টাকায় সব কিনতে পারে না, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। তুমি একটা নিষ্পাপ মেয়ের ওপর যা করেছো, তার বিচার এই পৃথিবীই করে দেবে। নানু আপা ধীর পায়ে ঘর ছেড়ে বেরিয়ে যান। পিছনে রেবেকার মুখে বিরক্তির ছাপ, আর রবিন দাঁড়িয়ে থাকে থমথমে বাতাসের মধ্যেও মাথা নিচু করে। শুধু কানে বাজে মায়ের শেষ কথাগুলো। আনায়া আমার বংশের অভিশাপ না, সে একদিন তোমাদের গর্ব হবে, যদি তার আগে তাকে শেষ না করে দাও। রাত গভীর, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘরের দরজায় খুব হালকা ঠক শব্দ হয়। আনায়া তখনও জেগে। ডায়েরির পাতায় শব্দেরা আসছে না, মনেও চলছিল কেমন অস্থিরতা। সে দরজা খুলতেই দেখে রানু আপা দাঁড়িয়ে, হাতে একটা ছোট্ট কাপড়ের পোটলা। আয় বোন, নিচে আমার ঘরে আয়, তোর সাথে একটু কথা আছে, আয়। আনায়া কিছু না বুঝে ধীর পায়ে তার হাত ধরে নেমে আসে নিচে। নানু আপার ঘরটা সারা দিনের মতোই পরিচ্ছন্ন। জানালার পাশে রাখা কাঠের চেয়ারে বসে তিনি খুব আস্তে বললেন, এই খাতা আর এই চাবির ছড়াটা রাখ। আনায়া অবাক হয়ে বলে, এইগুলো কি নানু? নানু আপা এবার আস্তে করে তার মাথায় হাত রেখে বলেন, পালিয়ে যা বোন, এখান থেকে পালিয়ে যা। এই বাড়ি, এই মানুষগুলো তোর ভালো চায় না। আনায়া স্তব্ধ হয়ে যায়। কি বলছো তুমি? আমি কিন্তু কিছুই বুঝছি না, আমি কোথায় যাব? নানু আবার গলাটা কেঁপে ওঠে, চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রু। তিনি থরথর করে বললেন, তোকে দেখা করার মতো শক্তি নেই আর বোন, শুধু বিশ্বাস রাখ আমার ওপর। আমি তোকে ওদের হাতে তুলে দেব না। তুই আমার বুকের একটা অংশ, আমি বাঁচি বা না বাঁচি, তুই যেন বাঁচিস। তিনি থামলেন, তারপর ধীরে ধীরে কাপড়ের পোটলাটা খুলে কাগজের একটা দল তুলে আনায়ার হাতে দিলেন। এই বাড়িটা তোর মায়ের নামে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সে তো বাঁচল না, তাই আমি এই বাড়ির কাগজপত্র এখন তোর নামে করে দিয়েছি। আনায়ার চোখ জলে ভরে ওঠে, কাপা গলায় বলে, আমি একা কিভাবে যাব নানু? আমি তো কিছুই জানি না, কেউ চেনে না আমাকে, আমি কোথায় যাব? নানু আপা তার গাল ছুঁয়ে বলেন, তুই পারবি বোন, এই ঘর তোকে খেয়ে ফেলবে, বিশ্বাস কর। আমি বাঁচা অবস্থায় সেটা হতে দেব না। তিনি কাপা হাতে আনায়ার ব্যাগে কিছু টাকা, কাগজ আর চাবির ছড়াটা ভরে দিয়ে বলেন, ভোর হবার আগেই চলে যা, রাস্তাটা নিরিবিলি। দরকার হলে সেই পুরনো রিক্সা চালক মিরাজকে ডাক, আমি ওকে বলে রাখবো। আর আমি আছি বোন,
যতদিন বাঁচি তোর পাশে থাকবো। আনার একবারও কিছু বলতে পারে না। সে জানে না তার নানু আপা হঠাৎ তাকে এইসব কেন বলছে। সে শুধু জানে তার নানু আপা যেহেতু বলেছে, তবে অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে। আনায় শেষবারের মতো নানু আপার হাত ধরে কেলে ফেলে। কাঁধে ছোট্ট একটা ব্যাগ, চোখে ভয় আর অজানা এক অস্থিরতা। পুরনো রিক্সা চালক মিরাজ ভাইয়ের অপেক্ষা করছে নানু আপা ইশারায় বিদায় জানান। আনায়া পেছনে ফিরে একবার তাকায়। এই বাড়ি, এই জানালা, এই দেওয়াল সব তার চেনা, তবুও কোথাও কোনো টান নেই। রাতের ঘন অন্ধকারে রিক্সাটা ধীরে ধীরে দূরে সরে যায়। এক নতুন যাত্রা শুরু হলো আনায়ার। কিন্তু সে জানে না এই যাত্রা কেবল মুক্তির না, সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যা ওর পুরো পৃথিবীটাই পাল্টে দেবে। ভোর গড়িয়ে সকাল হয়েছে। সূর্যের আলো জানালার ফাঁক গলে আনায়ার খালি ঘরে পড়ে আছে। হঠাৎ নিচতলার বসার ঘরে রেবেকার চিৎকার ভেসে আসে। আনায়া, আনায়া, কোথায়? এই মেয়ে কোথায় গেল? ঘরের এক কোণা থেকে অন্য কোণে, বারান্দা থেকে বাথরুম পর্যন্ত খোঁজাখুঁজি করে রেবেকা। বাড়ির বাতাস ভারী হয়ে যায় তার চিৎকারে। আনায়ার মামা রবিন উঠে এসে বলে, কি হয়েছে রেবেকা? রেবেকার চোখ আগুনের মতো। আনায়া, খাটে বিছানা ঠিকঠাক করা, দরজা খোলা, কিন্তু মেয়েটার কোনো চিহ্ন নেই। তিনি যেন নিজেই নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। কিছুক্ষণ পরেই তার চিৎকারে আশেপাশের কয়েকজন প্রতিবেশী চলে আসে। সবাই গুঞ্জন করতে থাকে। শুনছেন, ওই মেয়েটা নাকি পালিয়ে গেছে। এক একজনের এক এক কথা বলতে থাকে। সবার মাঝে একমাত্র যিনি চুপ করে আছেন তিনি আনায়ার নানু আপা। তার মুখে কোনো আতঙ্ক নেই, চোখে নেই কোনো কৌতূহল। তিনি এক কোনায় কাঠের চেয়ারে বসে জানালার বাইরে তাকিয়ে থাকেন, যেন কিছুই ঘটেনি। তিনি অপেক্ষা করছিলেন এই মুহূর্তটির। রেবেকা এবার সোজা হেঁটে তার সামনে দাঁড়ালেন, চোখে ঝলকানো রাগ, গলায় বিদ্বেষ। আপনি জানতেন না ও কোথায় গেছে, কিভাবে গেছে? আপনার হাতেই তো ওর সব আদিক্ষেতটা। আপনি নিশ্চয় ওকে পালাতে সাহায্য করেছেন। বলুন, কোথায় পাঠিয়েছেন ওকে? নানু আপা কোনো উত্তর দেন না। মুখে একটুও ভয় নেই, একটুও লজ্জা নেই, যেন সব শব্দ তার কাছে ঠুনকো। রেবেকা এবার আরো রেগে যান। ঠিক তখনই তার পাশে দাঁড়ানো মেয়ে শেইলি ফিসফিসিয়ে বলে, মা, এখন তুমি ভিক্টর নামের লোকটাকে কি বলবে? সে তো আজ বা কাল আসবে। এই কথাটা শুনে রেবেকার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। সে যেন হঠাৎ করেই নিঃশ্বাস নিতে ভুলে গেছে। তার চোখে আতঙ্ক আর অস্থিরতা জমে যায়। তখনও সবাই কথা বলছে, কেউ আনায়ের চরিত্র নিয়ে মন্তব্য করছে, কেউ পালিয়ে যাওয়ার সম্ভাব্য কারণ খুঁজছে। কিন্তু নানু আপা নিঃশব্দে জানালার বাইরের রোদ্দুরে চোখ রাখেন। তার ঠোঁটে অল্প হাসি, যেন চুপচাপ এক বিজয় ঘোষিত হচ্ছে। তবে এই বিজয় শুধু একটা মেয়ের মুক্তি না, এর পেছনে লুকিয়ে আছে এক ঝোড়ো ভবিষ্যতের সম্ভাবনা। তা কি কেউ জানে? আনায়া দাঁড়িয়ে আছে একটা শান্ত নির্জন বাংলোর সামনে। তার এক হাতে একটা মাঝারি সাইজের ব্যাগ, আরেক হাতে কাগজের একটা টুকরো। সেখানে এই বাড়ির ঠিকানাটা লেখা ছিল। চারপাশে সে একবার চোখ বুলায়। এই এলাকায় বাড়িঘর খুব কম, ধরে নিলে 2-3টা মাত্র, তাও বেশ দূরে দূরে। সারা জায়গাটা খুব শান্ত, যেন কেউ কোনো শব্দ না করেই হেঁটে চলে। বাড়িটা দেখতে বেশ পরিপাটি, দেওয়ালে হালকা সাদা রং, জানালাগুলো ঠিকঠাক লাগানো, বারান্দার একটা দোলন চেয়ার রাখা, আর দরজার পাশেই নাম প্লেট। ইলা মঞ্চ। নামটা পড়ে আনায়ার মনটা কেমন যেন করে ওঠে। এই নামটা সে আগে কখনো শুনেছে কি? ছোট্ট একটা গেট খোলা, বাড়ির চারপাশে কিছু গাছপালা, কিন্তু তাও ঝোপঝাড়ে পরিণত হয়নি। দেখে বোঝা যায় কেউ না কেউ এই বাড়িটাকে ঠিকঠাক রাখে। আনায়া গেটের সামনে দাঁড়িয়ে একবার পেছনে তাকায়। চেনা কেউ নেই, ডাকার কেউ নেই। চারিদিকে নীরবতা যেন তাকে বলছে, এগিয়ে যাও। আনায়া গেট ঠেলে ভেতরে ঢোকে। বাড়ির ভেতরে পা রেখে প্রথম যে জিনিসটা চোখে পড়ে তা হলো এক অদ্ভুত রকমের নীরবতা। না, ভয়ঙ্কর কিছু নয়, বরং এক ধরনের শীতল প্রশান্তি। 3-4 ধাপ এগিয়ে আসতেই দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ কণ্ঠে ডাক দেন, আপা, আপনি নিশ্চয় আনায়া? আনায়া চমকে তাকায়। বৃদ্ধ লোকটির মুখে মায়া মেশানো হাসি, গলায় নম্রতা, পরনে সাদা লুঙ্গি, পাতলা সোয়েটারের মতো জামা, চোখে মোটা ফ্রেমে চশমা। আমি রফিক মিয়া,
আপনার নানার বন্ধুর ছোট ভাই। অনেক বছর ধরে এই বাড়ির দেখাশোনা করি। আপনার নানু ফোনে জানিয়েছিলেন যে আপনি আসবেন। এই বলে তিনি দরজাটা পুরোপুরি খুলে দেন। আনায়ের কেমন যেন গলার কাছে আটকে থাকা কষ্টটা একটু হালকা হয়। এক কাপড়ে এক ব্যাগে সে কত কষ্ট নিয়ে এসেছিল এখানেই যেন কেউ অন্তত অপেক্ষায় ছিল তার জন্য। বাড়ির ভেতরের সাজসজ্জা সাধারণ কিন্তু স্নিগ্ধ। ঘরগুলো ঝাঁঝালো গন্ধমুক্ত। জানালার বাসন্তী রঙের পর্দা, মেঝেতে পরিচ্ছন্ন কার্পেট, সবকিছুতেই একটা যত্নের ছাপ। রফিক মিয়া তাকে একটা ঘরে নিয়ে যান। এই ঘরটা আপনার জন্য রাখা ছিল, আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি ততক্ষণ খাবার গরম করে দিচ্ছি। ঘরটা ছিল উজ্জ্বল, পরিপাটি। জানলার পাশে কাঠের ডেস্ক, ছোট্ট একটা বুক সেলফ, আর এক কোণে আয়না। আনায়া ব্যাগ রেখে একটু সময় নিয়ে ফ্রেশ হয়। নিচে নেমে এসে খেতে বসে। পাতে গরম ভাত, ডাল, ভাজি, ডিমের ঝোল, সাধারণ খাবার। কিন্তু এতদিন পর এমন যত্নের সাজানো খাবার দেখে তার গলা ভার হয়ে আসে। আবু চাচা চুপচাপ পাশে দাঁড়িয়েছিলেন, কিছু বলছেন না, শুধু মাঝে মাঝে জিজ্ঞেস করছেন, আর কিছু লাগবে? আনায়া ধীরে ধীরে খেতে থাকে। বাইরের আলো তখন নরম হয়ে আসছে, দিন গড়িয়ে যাচ্ছে বিকেলের দিকে। খাওয়া শেষে সে একবার ছাদে উঠে যায়। ছাদে হালকা বাতাস, চারপাশে গাছের ডাল ভেসে আসে দোল খেয়ে। দূরে কয়েকটা পাখি ভেসে যাচ্ছে আকাশের গায়ে। আনায়া ছাদের রেলিং এ ভর দিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। সবকিছু এতটাই শান্ত যে সে যেন ভুলেই যায় কতটা ঝড় পেরিয়ে এসেছে সে এখানে। সন্ধ্যা নেমে এলে সে নিজের ঘরে ফিরে আসে। জানালার পর্দা টেনে হালকা আলো জ্বালিয়ে ব্যাগ থেকে ডায়েরি বের করে। লিখতে চায় অনেক কিছু, কিন্তু শরীরটা কেমন দুর্বল লাগে, কলম ধরে রাখতেই কষ্ট হয়। তারপর হঠাৎ করেই নানুর মুখটা মনে পড়ে যায়। তার সেই চুপচাপ চোখ, গলা নামিয়ে কথা বলা, আর শেষ মুহূর্তে বলেছিলেন, এই বাড়িটা তোর জন্য নরক, তুই এখান থেকে পালিয়ে গেলেই বেঁচে যাবি রে। আনায় চোখ বন্ধ করে ফেলেন, নীরবভাবে রাতের খাবার খেয়ে নেয়। তারপর ধীরে ধীরে শরীরটা বিছানায় এলিয়ে দেয়। রাত গভীর, ঘরটা অন্ধকার, শুধু জানালার ফাঁক গলে চাঁদের আলো বিছানায় পড়ছে। ঘুমে ঢুলে পড়া আনায়ার মনে হঠাৎ অদ্ভুত একটা অনুভূতি হয়। কেউ যেন তাকে খুব কাছ থেকে গভীরভাবে দেখছে, একদম নিঃশ্বাস ফেলার মতো দূরত্ব থেকে। চোখ হঠাৎ খুলে যায় তার। বিছানার পাশে অন্ধকার, কেউ নেই, আলো জ্বলছে না, পিনপথ নীরবতা। তবুও বুকের ভেতরে কাঁপুনি লাগে। একেবারে নিঃশব্দে সে চারপাশে চোখ বোলায়। হঠাৎ তার চোখ আটকে যায় দরজার দিকে। দরজাটা হালকা ভাঁজ করা, ভেতরে ঢোকার মতো না, কিন্তু পুরোপুরি লাগানো না। কিন্তু সে তো বন্ধ করেই ঘুমিয়েছিল। আনার ঠোঁট শুকিয়ে আসে, তারপর নিজেকে ধাতস্থ করে নেয়, নিজেকে বোঝায় সে। হয়তো ভুলে গিয়েছিলাম, আজ অনেক ক্লান্ত ছিলাম তো। ধীরে ধীরে উঠে গিয়ে দরজাটা ঠিক করে লক করে দেয়। ঘরের বাতাসে তখন এক অদ্ভুত ভারী অনুভব। সে আবারও শুয়ে পড়ে, চোখ বন্ধ করে। কিন্তু এবার ঘুম আসতে একটু বেশি সময় লাগে। আর মনে হতে থাকে, আসলে কি সে একা, নাকি কারো চুপচাপ নজর সত্যিই তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। রোদটা এখনো ঝলমল হয়নি, বাতাসে হালকা ঠান্ডা ছোঁয়া। আনায়ের চোখ খুলে যায় আপনাতেই। কোনো ঘড়ির অ্যালার্ম নয়, তার নিজের ভেতরের অভ্যেসই যেন তাকে জাগিয়ে দেয়। বিছানায় উঠে বসে সে একটু গা টান টান করে নেয়, তারপর ধীরে পা মিলে জানালার কাছে যায়। জানলা খুলতে একটা ঠান্ডা ভেজা ভেজা বাতাস মুখে এসে লাগে। সূর্যের কাঁচা আলো গায়ে মেখে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে আনায়া। এই কিছু মুহূর্ত যা সে প্রতিদিন নিজের জন্য বাঁচে, যেখানে সে নিঃশব্দে চারপাশের প্রকৃতি শোনে। পাখির ডাক, দূরের একটা পুকুরের বকের ওড়াউড়ি, আর গাছের পাতায় হালকা দোল। তবে আজ সকালে তার শান্তি ভাঙে খুব দ্রুত। চোখ খুলে ঘুরে দাঁড়াতেই তার চোখ আটকে যায় টেবিলের দিকে। টেবিলের ওপর একটা কাগজ রাখা, অদ্ভুত রঙের কালো, একটা পুরো রুক্ষ কাগজ, যা সে কাল রাতে দেখেনি, এবং তার মনে নেই সে কোনো কাগজ ওখানে রেখেছিল। ধীরে ধীরে কাছে গিয়ে কাগজটা তুলে নেয় আনায়া। চোখের ভেতরে জড়ো হয় প্রশ্ন, এটা কি রাখলো, কখন, কিভাবে? তার আঙুল কাঁপে না, কিন্তু বুকের ভেতর যেন একটু চাপা ঠেলা লাগে। সাদা কালি দিয়ে লেখা, অদ্ভুতভাবে জলজল করছে সেই লেখাগুলো। Be ready to be mine, my lovebird. রাজধানী শহরের এক অভিজাত ভবনের 13 তলা ভিক্টর চেয়ারে বসে জানালার বাইরে তাকিয়ে আছে।
তার চোখ ঠান্ডা, মুখে কোনো অভিব্যক্তি নেই। হাতের আঙুল ধীরে ধীরে একটা রিং ঘুরিয়ে চলেছে। ঠিক তখনই দরজা ঠেলে ঢুকে তার বিশ্বস্ত সহকারী রনি। সে একবার দম নিয়ে বলে, স্যার, একটা মুহূর্ত নীরবতা। আনায়া মেয়েটি পালিয়ে গিয়েছে। ভিক্টরের ঠোঁটের কোণে হালকা এক বাঁকা হাসি খেলে যায়। পালিয়েছে? ভয়ঙ্কর ঠান্ডা উচ্চারণ, তাতে না আছে রাগ, না আছে উত্তেজনা, শুধু এক অদ্ভুত শীতল ব্যঙ্গ। রনি গলা নামিয়ে বলে, আপনার কথা মতো আজ সকালে মেয়েটার খোঁজ নিতে গিয়েছিলাম, আর গিয়েই প্রতিবেশীদের থেকে এইসব শুনে এলাম। তার মামা মামি কথা দিয়েছিল, কিন্তু মেয়েটা সেদিনই ভোরের আলো ফোটার আগেই পালিয়ে গেছে। মেয়েটা কোথায় গিয়েছে কেউ কিছু জানে না। ভিক্টর এবার চেয়ার থেকে ধীরে উঠে দাঁড়ায়, একটু হেঁটে দেওয়ালের কাছে গিয়ে দাঁড়ায়। কাচের দেওয়ালের ওপারের শহরের কোলাহল, কিন্তু তার ভেতর নীরব আগ্নেয়গিরি। কেউ কথা রাখেনি? তার ঠোঁট থেকে শব্দটা বের হয় বিষের মতো। তাহলে তাদের শাস্তি প্রাপ্য। তার চোখে এবার বিদ্যুৎ খেলে যায়। সে ঘুরে রনির দিকে তাকায়, কণ্ঠস্থ স্বরে বলে, শেলি, মেয়েটাকে তুলে আনো। রনি স্তব্ধ। ওকে ওকে আনায়ার বদলে? না। ভিক্টর থামিয়ে দেয়। আনার জায়গায় কেউ নিতে পারবে না। শেলিকে তুলে আনতে বলছি, কারণ ওর মা বাবা কথা দিয়েছিল আনায়াকে আমাকে দেবে। তারা ব্যর্থ হয়েছে, তাই তাদের হৃদয়ে আঘাত করা দরকার। ওই মেয়েটা শেলি, তাদের সবচেয়ে দুর্বল জায়গা। ওকে বন্দি করে রাখো। যতদিন না আনায়াকে ফেরত পাই, ততদিন শেলি আমার উপহার। রনির মুখ শুকিয়ে যায়। খেয়াল রেখো, বাঁচিয়ে রেখো, কিন্তু ভুলে যেও না আমি কাকে শাস্তি দিচ্ছি। সেটা যেন তার পরিবার বুঝতে পারে প্রতিটা নিঃশ্বাসে। ভিক্টর আবারও নিজের রিংটা ঘোরাতে থাকে। আমি কাউকে ক্ষমা করি না, আর প্রতারণা আমার সামনে কেউ করে না দ্বিতীয়বার। আনায়া ছাদে দাঁড়িয়ে কোনো এক কল্পনার রাজ্যে ডুবে আছে। বিকেলের আলো গা ছুঁয়ে যাচ্ছে মৃদু স্পর্শে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। তার চোখে ঝুলে আছে অস্থিরতা। হাতে ধরা সেই কালো খামে মোড়ানো চিঠি, তীক্ষ্ণ হাতে লেখা ছোট্ট কয়েকটা শব্দই যেন এক একটা শ্বাসরোধকারী ছুরি। Be ready to be mine, my lovebird. চোখ মেলে আকাশের দিকে তাকায় আনায়া। এত সুন্দর একটা আকাশের নিচে দাঁড়িয়ে থেকেও তার বুকের ভেতর কেমন যেন অন্ধকার জমে আছে। কে লিখেছে এই চিঠিটা? কে লিখেছে এই চিঠিটা? কিভাবে এখানে এলো? এই বাড়ির ঠিকানা তো কেউ জানে না। আনায়ার কপালে চিন্তার ভাঁজ আরো গাঢ় হয়। হঠাৎ একটা শীতল স্রোত বয়ে যায় তার মেরুদণ্ড বেয়ে। হাওয়া থেমে গেছে যেন। পেছনে কোথাও থেকে যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। কেউ দাঁড়িয়ে আছে খুব কাছে, খুব খুব কাছে, এমন ভাবে যেন সে বুঝতে পারছে না আনায়ার নিঃশ্বাসের গতি। সে শুনতে পাচ্ছে তার বুকের ধুক পোকানি। আনায়া নিঃশ্বাস টেনে নেয়। আনায়া ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। সেই মুহূর্তে যেন সময়টা থমকে গেল। 4-5 হাত দূরে দাঁড়িয়ে থাকা অপরিচিত পুরুষটি অন্ধকারে ঢেকে থাকা শহরের ব্যাকড্রপে এক অদ্ভুত সৌন্দর্যের ছবি হয়ে দাঁড়িয়েছিল। চোখ আটকে যাওয়ার মতো দৃশ্য, যেন কেউ নিখুঁতভাবে তাকে এঁকে পাঠিয়েছে। সে পরনে ছিল কালো ফুল স্লিভ শার্ট, বুকের দুটো বোতাম খোলা, হাতে গুটানো হাতার ফাঁকে কেবল দৃঢ়তা। নিচে ডিপ গ্রে ট্রাউজার আর পায়ে চকচকে হালকা চামড়ার কোট। শরীরের গঠন ছিল পরিপক্ক অথচ স্নিগ্ধ, যাকে বলে অভিজাত পুরুষের উপস্থিতি। তবুও চোখে একটা রুক্ষ বিদ্যুৎ। চুলগুলো এলোমেলো করে সেট করা, কিন্তু সেই এলোমেলোতাতেও ছিল শিল্পের ছোঁয়া। চোখ জোড়া। আনায়ার শ্বাস কেঁপে উঠল। অদ্ভুত তীক্ষ্ণ সেই দৃষ্টি। তাকে না ছুঁয়ে যেন তার মনের গহীনে নেমে যাচ্ছিল। যেন এই মানুষটা শুধু তার চোখের ভাষা পড়ছে না, বরং প্রতিটা না বলা অনুভব গিলে নিচ্ছে। জোভিয়ারের ঠোঁটের কোণে একটুখানি শান্ত হাসি খেলে যায়। তারপর সে এগিয়ে আসে আর 2 হাত বাড়িয়ে দেয়। এক হাতে একটা খাবারের বক্স, অন্য হাতে চকচক গিফট পেপারে মোড়ানো ছোট্ট একটি বাস্ক। তার স্বর, সেই গলার স্বরটা ছিল এতটাই ভারী, শান্ত আর মোহময় যে অনিচ্ছা সত্ত্বেও আনায়ার বুকের ভেতর যেন ঢেউ খেলে যায়। হ্যালো, আমি জেভিয়ার ড্রেভেন। গতকাল পাশের বাড়িতে নতুন এসেছি। এই এলাকায় তেমন কাউকেই দেখিনি, তবে তোমাকে দেখছিলাম কাল এই ছাদে দাঁড়িয়ে সন্ধ্যার দিকে, তাই ভাবলাম পরিচিত হওয়া যাক। শব্দগুলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সন্ধ্যার হাওয়ায়। আনায়া চুপ, তার ঠোঁট নড়ে না, শুধু চোখ দুটো ধীরে ধীরে ছেলেটার প্রতিটা রেখা
পর্যবেক্ষণ করতে থাকে। উচ্চতা ছেলেটির অন্তত 6 ফুট 1 ইঞ্চি, গায়ের রং ছিল স্পর্শা, যেন চাঁদের আলো ছুঁয়ে গেছে গায়ে। চেহারার প্রতিটি রেখা নিখুঁত, তীক্ষ্ণ চোয়াল, ধারালো নাক, অল্প চাপা ঠোঁট, যার প্রতিটা ভাঁজ যেন কিছুর প্রতিশ্রুতি দেয়। বয়স আন্দাজ করা কঠিন, 26 বা হয়তো তার একটু কম কিংবা বেশি, তবে তাতে কিছু যায় আসে না, কারণ তার উপস্থিতি তার বয়সের হিসাব ছাড়িয়ে যায়। তার দাঁড়িয়ে থাকার ভঙ্গি, কথা বলার ধরন, এমনকি নিঃশ্বাস নেওয়ার ছন্দেও এক ধরনের আত্মবিশ্বাস আর রহস্য খেলে যাচ্ছে। আর সেই গলার স্বর শুধু কণ্ঠ নয়, একটা মোহ, যেটা প্রথম শোনাতেই কাউকে আবদ্ধ করে ফেলতে পারে। আনায়া বিস্ময়ে তাকিয়ে থাকে তার দিকে, একটা কথাও ভুলে যায়, শুধু মনে মনে ভাবে এই লোকটাকে, আর কেন তাকে বুকের গভীরে অজানা এক অনুভূতির ঢেউ বইতে লাগলো। আনায়ের চোখ আটকে আছে ছেলেটার উপর, যেন কোনো নিঃশব্দ ঘরে আটকে গেছে সে। তাকিয়ে আছে অবাক বিস্ময়ে নিজের চারপাশ ভুলে। হঠাৎ ছেলেটা একটুখানি গলা খাকারি দেয়। এই যে মিস, শুনছেন? আনায়া যেন বাস্তবে ফেরে, চোখের পলক পড়ে, একটা হালকা লজ্জার আভা খেলে যায় মুখে। চুপি চুপি হাসে সে। সরি, আমি আমি একটু বিভোর হয়ে গিয়েছিলাম। আমি আনায়া ম্যারি। এই বাড়িটা আসলে আমার নানুর ছিল। আমি গতকালই এসেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি বাড়িটা, তাই কয়েকদিনের জন্য একটু একা থাকতে চেয়েছি। জভিয়া চুপচাপ শুনছিল, তার চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা, যেন প্রতিটি শব্দ গিলে নিচ্ছিল। আচ্ছা, তাই নাকি? হালকা হাসে সে। তাহলে তো আমরা দুজনেই নতুন এসেছি, ভালোই মিল হয়ে গেল। দুজনেই একটু চুপচাপ হেসে নেয়। আকাশের রং আরো ঘন নীল হয়ে এসেছে, বাতাসে কিছুটা শীতলতা। এই যে নাও এটা। জভিয়ার সামনের বক্সটা আনায়ার দিকে এগিয়ে দেয়। আমি নিজে কিছু রান্না করেছি, তেমন ভালো রান্না পারি না, তবে খাওয়ার মতো হবে আশা করি। আনায়া একটু অবাক হয়। এর কিছুই দরকার ছিল না মিস্টার ড্রেভেন, আপনি তো চেনেন না আমাকে। জভিয়ার হাসে, এবার একটু গম্ভীর গলায় বলে, আমার পরিবারে একটা রীতি আছে, নতুন প্রতিবেশীর সঙ্গে পরিচিত হতে গেলে খালি হাতে যাওয়া যায় না। এটা সেই রীতিরই অংশ, আমি শুধু সেটা মেনে চলেছি। আনায়া চোখ নামিয়ে একটু হাসে, একটা অচেনা উষ্ণতা যেন ধীরে ধীরে জমে ওঠে দুজনের মাঝখানে। কয়েকটা টুকটাক কথাও হয় আরো, তারপর জভিয়ার বিদায় নেয়। আচ্ছা, তাহলে আমি যাই মিস অ্যানা, কোনো দরকার হলে জানাবেন, পাশে আছি, আর ডাকে শুধু জেভিয়ার বললে চলবে। তার ঠোঁটের কোণে খেলে যাওয়া সেই হাসিটা এতটাই নিখুঁত যেন সেটার পেছনে ছিল কোনো রহস্য। জভিয়ার চলে যায়। জভিয়ার চলে যেতেই আনায়া তার কিছুক্ষণ পর সেও তার রুমে চলে যায়, হাতে জভিয়ারের দেওয়া বক্সটা নিয়ে। আনায়া দরজা খুলে ঘরে ঢুকতে আচমকা থমকে দাঁড়ালো। সবকিছু কেমন অদ্ভুত লাগছে তার কাছে। তার মনে হচ্ছে সে তার রুমটা এইভাবে রেখে যায়নি। সে ধীরে পা ফেলে ঘরের ভেতরে এগিয়ে গেল। হালকা বাতাসে জানালার পর্দা তুলছে, পা থেমে যায় টেবিলের সামনে। তার চুলের ব্রাশ, যা সবসময় সে ড্রেসারের টপ ড্রয়ারে রাখে, আর আজ সেটা বাইরে। আজ তাতে একটা কালো চুল আটকে আছে, বেশ বড়, কিন্তু আনায়ের চুল নয়। ওয়াল শেলফের উপর রাখা একজোড়া বই, তার প্রিয় ক্লাসিক নোভেল একটা বই, এখন উল্টে রাখা, আর মাঝে একটা গাছের শুকনো পাতা গুজে দেওয়া। কিন্তু সমস্যা হলো সেই পাতাটা কখনোই রাখেনি। বালিশের নিচে হাত রাখতেই তার আঙুলে লাগে কোনো কাগজের কিনারা। বালিশের তলায় গুজে রাখা ছোট্ট একটা সাদা কাগজ, তাতে লেখা, ট্রেরর মেক্স ইউ গ্লো মাই লাভ বার্ড। আনায়া যেন নিঃশ্বাস নিতে ভুলে যায়। আনায়ার শরীর জমে যায়, শীততারা দিয়ে হিমস্রোত নামে। কে এসেছিল এখানে? তার ঘরের প্রতিটা কোণে কার কার নিঃশ্বাস লেগে আছে। ঘরটা যেন এক নিঃশ্বাসে জমে থাকা অন্ধকারের চিলেকোঠা। দেওয়ালের পাথরে হালকা স্যাঁতে স্যাঁতে গন্ধ। কেবল মাথার অনেকটা উপরে একটা সরু ফাঁক দিয়ে ঢুকছে ক্ষীণ আলো। বাতাস নেই, শব্দ নেই, জানার উপায় নেই দিন যাচ্ছে না রাত। মেঝেতে পাথরের ওপর গুটিসুটি মেরে বসে আছে শৈলী, তার হাতে দড়ির দাগ, চেহারায় ক্লান্তির ছাপ, চোখের কোণে লেগে আছে শুকনো কান্নার রেখা। আর সেই যে কয়েক ঘন্টা আগেও দুঃস্বপ্নে বলে ভেবেছিল, এখন সেটা তার বাস্তব, একদম ছুঁয়ে ফেলা ঠান্ডা বাস্তব। কতবার চিৎকার করেছে, কেঁদেছে, দরজা পেটাতে গিয়েও হাত কেটে রক্ত ফেলছে, তবুও কেউ আসেনি। এখানে আসবে না কেউ। শৈলীর গলা ফাটলেও এই ঘর তার কণ্ঠস্বরকে শুষে নেয়। তাকে এমন এক জায়গায় রাখা হয়েছে যেখানে পৃথিবীর শব্দ ঢোকে না,
আর তার কান্নাও বেরোয় না। আস্তে আস্তে বোঝা যাচ্ছে এখান থেকে মুক্তি নেই। শৈলী দুর্বল কান্নারত কণ্ঠে নিজেকে নিজে বলতে থাকে, কেন? আমি কেন? এত কষ্ট শুধু আমাকে কেন দেওয়া হচ্ছে? আর ঠিক তখনই বাতাসের ভেতরে ভেসে আসে সেই ভয়ানক কণ্ঠস্বর। তুমি কিছুই করনি, তোমাকে শুধু আমি মাধ্যম হিসেবে ব্যবহার করছি। কারণ তোমাকে কষ্ট দিলে তোমার মা বাবা কষ্ট পাচ্ছে, আর তারা কষ্ট পাচ্ছে দেখে আমি তৃপ্তি পাচ্ছি। এই কথা বলে ভিক্টরের মুখে হাসি ফুটে ওঠে, এক ভয়ঙ্কর হাসি, যে হাসি দেখলেই যে কেউ শিউরে উঠবে। রাত তখন অনেকটা গভীর। বাকিদের ঘুমিয়ে পড়ার শব্দ যেন আরো বেশি নিস্তব্ধতা নিয়ে আসে আনায়ার চারপাশে। ঘরটা নিঃশব্দ নিস্তরঙ্গ, কিন্তু আনায়ার ঘুম আসছে না কিছুতেই। কেন যেন বুকের ভেতর একটা অজানা অস্বস্তি, এক ধরনের অজানা অস্থিরতা কাজ করছে আজ সারাদিন ধরেই। চুপচাপ বিছানা ছেড়ে উঠে বারান্দায় আসে। আকাশটা মেঘে ঢাকা, বাতাসে হালকা শীতের আমেজ। বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ মেলে তাকিয়ে থাকে অন্ধকারের দিকে, ঠিক যেন কোনো অদৃশ্য কিছু খুঁজছে। হঠাৎই তার দৃষ্টি আটকে যায় তার নিজের ঘরের নিচে। অন্ধকারের গাঢ় তলে একটা ছায়া সরে যেতে দেখলে সে মাত্রই কয়েক সেকেন্ডের ঝলক, কিন্তু এতটাই স্পষ্ট ছিল যে ভুল দেখার কোনো সুযোগ ছিল না। আনার কাঁপুনি ধরে যায়, কেন যেন তালা লেগে গিয়েছিল মুহূর্তেই। শরীর অবশ হয়ে আসছিল, অথচ চোখ খুলেছিল পুরোপুরি। সে আর এক মুহূর্ত দাঁড়ায় না, হুড়হুড় করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়, পিছনের তালাটাও ভালো করে আটকে দেয়। তারপর হেঁটে আসে বিছানায়, চোখ বন্ধ করে শুয়ে পড়ে। কিন্তু তার মন জানান দিচ্ছে সে একা নেই। ঘরের প্রতিটি কোণ থেকে যেন কেউ তাকে গিলছে চোখ দিয়ে। এমন অনুভূতি আগেও হয়েছে তার। বাড়ি থেকে বের হলে মনে হতো কেউ অনুসরণ করছে। অস্বস্তিতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আনায়া, লাইটের সুইচে হাত বাড়ায়। ঠিক তখনই পাশের টেবিলের উপর রাখা একটা ফুলদানি আচমকা তার কনুয়ের আঘাতে পড়ে গিয়ে ভেঙে যায়। আনায়া চমকে যায়। ঘরের বাতি জ্বালিয়ে তাড়াতাড়ি নিচু হয়ে ফুলদানির টুকরো তুলতে গিয়েই হঠাৎ চোখে পড়ে একটা অদ্ভুত জিনিস, একটা ছোট্ট গোল ক্যাপসুলের মতো বস্তু। সে হাতে তুলে নেয়, চোখ বড় বড় হয়ে যায় তার। সিসিটিভি ক্যামেরা। তাকে অবাক করে দেওয়া নয়, আতঙ্কিত করে ফেলার মতো ক্যামেরা ঘরের ভেতরে গোপনে লাগানো হয়েছে। কে করেছে এটা? কখন? কেন? শরীর ঠান্ডা হয়ে আসে। সে কাঁপতে কাঁপতে পুরো ঘরটাকে খুঁটিয়ে দেখতে শুরু করে। জানালার পর্দা, বুকশেলফ, টেবিলের নিচ, দরজার ফাঁক সব খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজে, অথচ কোথাও কিছু পায় না। তবুও বুকের ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলে ওঠে, একমাত্র একটা ক্যামেরা তো হবে না? হঠাৎ তার চোখ চলে যায় ড্রেসিং টেবিলের দিকে। ভেতরে যেন একটা আশঙ্কা জমে উঠেছে। সে ঘরের লাইট বন্ধ করে ধীরে ধীরে পা বাড়ায়, আয়নার সামনে এসে দাঁড়ায়। আয়নার কোণা দিয়ে আঙুল চালিয়ে যায়, আর ঠিক তখনই একটা রিফ্লেকশন, একটা অতি ক্ষুদ্র গর্ত, এক চিলতে লাল আলো। আসলে একটা ক্যামেরা। আনায়া চিৎকার করে উঠতে চায়, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোয় না। দু হাতে আয়নাটা ঠেলে ফেলে দেয় সে। কাঁচ ভেঙে পড়ে যায় টুকরো টুকরো হয়ে। ভাঙা আয়নায় টুকরোতে পড়ে থাকা সেই ক্যামেরা দেখে বুক ধক করে উঠল। তাকেও দেখা যাচ্ছে দিনরাত ঘুমের ভেতরও। হয়তোবা তার গোপন কিছু, তার নিরাপত্তা, গোপনতা আর নিজস্বতার দেওয়াল ভেঙে গিয়েছে চুপিসারে। সে দম বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। চারপাশে ঘিরে এক অদৃশ্য সাজানো হাড়ে হাড়ে ছুঁয়ে যাচ্ছে তাকে। আনায়া তখনও জানে না এই নজরদারি কেবল তার শরীরের ওপর নয়, তার জীবন, তার অতীত, তার ভবিষ্যৎ, সবকিছুর ওপর। হঠাৎ দরজার উপাস থেকে ভেসে এলো হালকা কড়া নাড়ার শব্দ। আনার পায়ের নিচের জমিন যেন সরে গেল, শরীরের সব রক্ত যেন মাথায় উঠে গেল এই মুহূর্তে। কেউ আছে তার এই রাতের গভীরে, তার ঘরের দরজার সামনে। ভেবেই যেন তার আত্মা বেরিয়ে যাচ্ছে। সে চেঁচাতেও পারছে না। এই নির্জন জায়গাটায় সে চেঁচালেও কেউ শুনবে না। হঠাৎই দরজার উপাস থেকে ভেসে আসে এক কণ্ঠস্বর। তুমি ঠিক আছো তো? পরিচিত সেই কণ্ঠস্বর। আনায়া যেন মুহূর্তেই হালকা হয়ে যায়। বুকের উপর চাপা এক পাথর নেমে যায় কিছুটা। সে তাড়াতাড়ি এগিয়ে দরজাটা খুলে দেয়। সামনে দাঁড়িয়ে জোভিয়ার মুখে উদ্বেগের ছাপ। হাতে একটা ছোট টর্চ, পরনে ট্র্যাকস্যুট, চোখে গভীর নজর। তুমি ঠিক আছো তো? জোভিয়া নরম গলায় বলে,
আনায়া চুপ করে দাঁড়িয়ে থাকে, কোনো জবাব দেয় না। আমি তোমার পোষা কুকুরটা খুঁজতে বেরিয়েছিলাম বাইরে, হঠাৎ তোমার ঘর থেকে কিছু ভাঙার শব্দ শুনলাম, খুব তীব্র লাগলো, তাই ভাবলাম কোনো বিপদ হলো নাকি। আনায়া কিছু বলতে পারে না, ঠোঁট কাঁপছে, গলার ভেতর যেন কিছু আটকে আছে। তবুও ফ্যাল করে তাকিয়ে থাকে তার দিকে। জবিহার আর অপেক্ষা করে না, ঘরের ভেতরে ঢুকে চারপাশে চোখ পলায়। তার দৃষ্টি আটকে যায় ভাঙা আয়নায়, ছড়িয়ে থাকা কাচের টুকরো আর সেই ছোট্ট ক্যামেরার উপর। চোখের কোণ কুঁচকে যায় ওর। সে ধীরে ধীরে আনায়ার দিকে এগিয়ে আসে, কাঁধে একটা সান্ত্বনার হাত রেখে বলে, কি হয়েছে বলো তো? এগুলো সব কিভাবে হলো? আনায়া ধরে রাখতে পারে না, গলা দিয়ে এক গাঢ় কান্নার আওয়াজ বেরিয়ে আসে। সে ভেঙে পড়ে, জবিয়ার সামনে বাচ্চাদের মতো করে কেঁদে ওঠে। জেভিয়ার, আমি অনেকদিন ধরে টের পাচ্ছিলাম কেউ আমাকে দেখছে, যেন ছায়ার মতো পেছনে পেছনে নজর রাখছে। আমার ঘরে লুকিয়ে ক্যামেরা লাগানো, আমার গোপন কিছুই আর গোপন নেই। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। জবিহার কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল আনার কান্না ভেজা মুখের দিকে। চোখে কোনো ভয় নেই, না আতঙ্ক, একটা অদ্ভুত স্থিরতা, যেন কিছুই তাকে নাড়া দিচ্ছে না। তুমি আজকের মতো ঘুমিয়ে পড়ো, ঠান্ডা স্বরে বলে উঠল সে। কাল দেখা যাবে এসব, আজ অনেক রাত হয়েছে। একটু থেমে চোখ ঘোরালো চারপাশে, তারপর হঠাৎ জিজ্ঞেস করলো, তোমাদের বাড়ির কেয়ারটেকার কোথায়? সে থাকে না? আনায় মাথা নিচু করে ধীরে বলল, সে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছে, এক আত্মীয়র অসুস্থ। জভিয়ার মাথা নাড়ল। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো, যদি আবার কিছু হয় আমাকে ডেকো। অনেক রাত হয়েছে, আমি যাচ্ছি। এই বলে পেছনে ঘুরে দরজাটার দিকে পা বাড়াতে আনায়া তড়াক করে উঠে এসে ওর হাতটা ধরে ফেলল। চোখে টলটলে জল, ঠোঁট থরথর করে কাঁপছে, ভয় আর কাঁপুনিতে। যেও না, আমার একা ভয় করছে জেভিয়ার। জভিয়ার থেমে দাঁড়ালো, ধীরে ধীরে ঘুরে তাকালো ওর দিকে, তারপর কিছুক্ষণ আনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। সেই চোখ যেন এক অদ্ভুত শীতলতা। ধীরে ধীরে বলল সে, আমার এখানে থাকা সম্ভব নয়, তুমি চাইলে আমার বাড়িতে গিয়ে থাকতে পারো, যদি তোমার সমস্যা না হয়। আনায় কিছুক্ষণ চুপ করে থাকলো, চোখ নামিয়ে ভাবলো কয়েক মুহূর্ত, তারপর মাথা নেড়ে রাজি হয়ে গেল। জভিয়ারের ঠোঁটে যেন এক ক্ষীণ রহস্যময় হাসি ফুটে উঠলো, যেন সে এইটাই তো চাইতো। সে এক পা সামনে এগিয়ে এলো আনায়ের খুব কাছে, কণ্ঠটা একেবারেই নিচু, কিন্তু তীক্ষ্ণ সোনার কানের খুব কাছে। আমার কাছে কিন্তু তুমি নিজে থেকে যেতে চাচ্ছ, ফেরার কিন্তু আর কোনো পথ পাবে না পরে আমার থেকে। রাত নেমে এসেছে, নিঃশব্দ আর ভারী নীরবতা। শহরের কোলাহল থেকে দূরে জেগে আছে শুধু শূন্যতার নিঃশ্বাসের শব্দ। আনায়া জভিয়ারের পাশে পাশে হাঁটছে, ভয় নয়, অস্বস্তি নয়, এক অজানা অপরাধ বোধ কাজ করছে ওর ভেতর, যেন এক অচেনা মোহে বন্দী সে, যার কোনো যুক্তি নেই, শুধু অনুসরণ করার প্রলাপ। মাত্র 3 মিনিটের পথ, হালকা জঙ্গল ঘেরা গলিপথ পেরিয়ে সামনের জভিয়ারের বাড়িটা ভেসে উঠল। 2 তলা বিশিষ্ট ভবন, যেন কোনো পুরনো আভিজাত প্রাসাদ। বাড়িটার মূল রং গভীর কালো, অন্ধকারেও যেন আরেকটা অন্ধকার ঢেউ খেলে যাচ্ছে দেওয়াল বেয়ে। বাহিরের দেওয়ালে আধুনিক আর প্রাচীন স্থাপত্যের সংমিশ্রণ, জানালাগুলো লম্বা খিলান আকৃতির, আর ছাদের পাথরের কিনা পাখি মূর্তি বসানো। পুরো বাড়িটা এক অন্যরকম শীতল অথচ কল্পনাতীত রকম রুচিশীলতা। ভেতরে যেতেই আনায়া বিস্ময় অবাক। সামনে হল ঘরে বিশাল এক ঝাড়বাতি, যেন ছাদের সঙ্গে ঝুলে থাকা কোনো দামি দামি অলংকার। সোনালি কাঠামোয় হিরে বসানো, আলোতে হালকা নীলচে ঝিলিক। চারপাশের দেওয়ালে দামি চিত্রকর্ম, শূন্যতা ভাঙে না কোনো শব্দ, শুধু নিঃশব্দে মিশে যায় ঘরের সুগন্ধি আর নিস্তব্ধতার শীতলতায়। চলো তোমার রুমটা দেখিয়ে দিই, নরম কণ্ঠে বলে জভিয়ার। দোতলায় উঠে করিডোরের শেষ প্রান্তে নিয়ে গেল ওকে। দরজাটা খুলেতেই হালকা মৃদু সুগন্ধি ভেসে এলো। ঘরটা সাজানো, নিস্তব্ধ, রুচিসম্মত, কিন্তু একটা অদ্ভুত চাপা বিষণ্ণতা যেন মিশে আছে দেওয়ালের রঙে, বিছানার গাঢ় নীল চাদরে, জানালার ঘন ভারী পর্দা,
টেবিলের কোনা ছিমছাম ফুলদানি, পাশে একটা বইয়ের তাক পুরনো বইয়ে ভরা। জোভিয়ার আনায়ার দিকে তাকিয়ে বলে, এই ঘরটা আজ থেকে তোমার। আমি পাশের রুমে আছি, যে কোনো দরকার হলে একটা শব্দ দিলেই চলে আসবো। আনায়া মাথা নেড়ে সম্মতি জানায়। তার চোখে তখনও বিস্ময় এক অদ্ভুত মুগ্ধতায় টানা পড়নে। জোভিয়ার হালকা এক দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলো যেন, তারপর ধীর পায়ে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতে আনায়া গভীর নিঃশ্বাস ফেলে, লাইট নিভিয়ে বিছানার শরীর এড়িয়ে দেয়। হঠাৎ রুমের বাইরে থেকে ভেসে আসে একটা তীক্ষ্ণ ঘষা ঘষা শব্দ, যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। আনায়া চোখ মেলে তাকায়, তার বুক ধুকপুক করছে। দরজার দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ আটকে যায় নিচে। একটা ছায়া, কিছু একটা যেন দরজার বাইরে দাঁড়িয়েছিল। আনায়ার বুকের ভেতর ঠান্ডা জমে যায়, কণ্ঠ শুকিয়ে আসে, গলা কেঁপে ওঠে। জেভিয়ার, একটু পরেই দরজা খুলে ভেতরে আসে সে। কি হয়েছে? গম্ভীর কিন্তু চিন্তিত কণ্ঠ। আমি আমি এখানে একা থাকতে পারছি না। কেন যেন দরজার বাইরে আমি ছায়া দেখেছি। আমার খুব ভয় লাগছে জেভিয়ার, প্লিজ আমাকে একা রেখে যাবেন না। জোভিয়ার কিছু না বলে তাকিয়ে থাকে ওর চোখের গভীরে, তারপরে খুব ধীরে বলল, চলো আমার রুমে, সেখানে আমি কিছু কাজ করছি। আনায়া আর কিছু জিজ্ঞেস করে না, চুপচাপ পা ফেলে তার সঙ্গে হাঁটতে থাকে। আর জোভিয়ারের মুখের কোণে ফুটে ওঠে নির্লিপ্ত হালকা এক অদ্ভুত হাসি। সূর্য অনেকক্ষণ আগেই উঠেছে, কিন্তু ঘরটা এখনো অন্ধকারে ঢাকা। ঘুম থেকে উঠে ধীরে ধীরে জেগে ওঠে আনায়া। চোখ কচলাতে কচলাতে চারপাশে তাকায়। মুহূর্ত খানেকের জন্য তার মনে হয় সে কোথায় আছে, কোথায় যেন আটকে আছে স্মৃতির ভেতর। তারপর হঠাৎ করে মনে পড়ে সে এখন জোভিয়ারের বাড়িতে। তার রুম নয়, বিছানা নয়, কিছুই নিজের না, তবুও যেন একরকম শান্তি মিশে আছে দেওয়ালের নিস্তব্ধতায়। ঘুম ভাঙা শরীরটা একটু নড়তেই হঠাৎ সে নিজেকে দেখে আটকে ওঠে। টি-শার্টার পেটের অনেকটা উপরে উঠে গিয়ে তার ফর্সা নাভিমূল অনাবৃত হয়ে পড়েছে। চোখে লজ্জা ছায়া, দ্রুত উঠে বসে চাদরটা টেনে নেয়। চারপাশে তাকিয়ে দেখে ঘরে কেউ নেই, জোভিয়ারের কোথাও নেই। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, যেন তার গলার উপর চাপা পড়ে থাকা কিছু হালকা হয়ে গেল। কিন্তু স্বস্তিটা টিকলো না বেশিক্ষণ। দরজার পাশ দিয়ে ধীরে ধীরে ভেসে আসে কিছু টানা শব্দ। হঠাৎ দরজা খুলে যায়, ভেতরে ঢোকে জোভিয়ার। তার হাতে ধরা একটা খাবারের ট্রলি, শুধু ব্রেকফাস্ট নয়, যেন রাজকীয় এক ভোজ নিয়ে এসেছে সে। ফ্রেঞ্চ টোস্ট, ক্র্যামলড এগ, প্যানকেকস, কেটলি ভর্তি কফি আর পাশে সোনালি রঙের ট্রেতে ফল আর মধু। আনার দিকে এগিয়ে এক কাপ কফি এগিয়ে দেয় সে। গুড মর্নিং মাই। আনার দিকে এগিয়ে গিয়ে এক কাপ কফি এগিয়ে দেয় সে। জোভিয়ার কণ্ঠটা হঠাৎ থেমে যায়, তার ঠোঁটে হালকা এক অচেনা দৃষ্টির ছায়া। তারপর নিজেকে সামলে নেয়। গুড মর্নিং অ্যানা। আনা একটু চমকে যায়, আবার মিষ্টি হেসে বলে, গুড মর্নিং। তার চোখ কফির থেকে খাবারের ট্রলির দিকে চলে যায়। এইসব তুমি বানিয়েছো? জোভিয়ার ঠোঁটের কোণে একটু মুচকি হাসি। আমার তো মনে হয় না আমি ছাড়া এই বাড়িতে আর কেউ আছে, কাজের লোক তো নেই। দুজনেই হেসে ওঠে, কিছুটা আরাম, কিছুটা অদ্ভুত এক ঘনিষ্ঠতায় জমে ওঠে মুহূর্তেই। আনায়ের চোখ হঠাৎ যায় জোভিয়ারের দিকে। আজ তার গায়ে একটা সাদা শর্ট হাতা ম্যাগি কাট গেঞ্জি, চওড়া বুকের রেখা স্পষ্ট। তার বাহুর মাসল যেন ঠাসা দৃঢ়তায় তৈরি করা। পেশির প্রতিটা খাদ রোদে চকচক করছে। গলা থেকে কাঁধ বেয়ে নিচে নামা শিরাগুলো স্পষ্ট, যেন বুনোট আঁকা ছাপ। কাঁধে হালকা ঘাম জমেছে, কপালে 2-1 ফোঁটা ঘামের বিন্দু নেমে এসেছে ভোর কিনারে। ঘন ভ্রু, শক্ত চোয়াল, হালকা চাপদারি আর অসম্ভব কিছু নিখুঁত ঠোঁটের রেখা, সব মিলিয়ে জোভিয়ারকে মনে হয় যেন কোনো পেইন্টিং থেকে উঠে আসা বুনো অথচ শীতল এক পৌরুষ। আনায়া চোখ ফেরাতে চায়, কিন্তু পারে না। হালকা আলোয় স্পষ্ট দেখা যায় ওর ঘাড় বেয়ে নেমে আসা শিরাগুলো, চাপদারিতে ঝাপসা হয়ে থাকা চোয়ালের রেখা আর তীক্ষ্ণ চোখের নিখুঁত ভাব। আনমনে ওর একটা হাত কপালে জমে থাকা ঘাম মোছে, আর তাতে ওর বাহুর মসল শক্ত হয়ে ওঠে, টান টান। রক্তচাপা রঙের নিচে যেন কাঁচের মতো ঝকঝক করছে শিরা। সেই দৃশ্য দেখে আনায়ার নিঃশ্বাস আটকে আসে। তার পেটের গভীর থেকে উঠে আসে এক ধরনের অজানা শিরশিরে অনুভূতি। নাভিমূল থেকে বুক পর্যন্ত কাঁপুনি ধরে যায়। পায়ের আঙুলগুলো অজান্তেই মুঠো হয়ে আসে। ঘাড়ের নিচে হালকা ঘাম জমে
আর বুকের ভেতরে ধুকপুক শব্দটা যেন আরো জোরে বাজে। ও বুঝতে পারে ওর শরীর ওকে ধোকা দিচ্ছে। তার চোখ জল জল করছে, কিন্তু মুখ দমদমে। ভেতরে যেন হিম আর আগুন পাশাপাশি চলছে। আনায়া নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু সে জানে এই মুহূর্তে জোভিয়ারের উপস্থিতি ওকে দুর্বল করে দিচ্ছে। সে ঠোঁট ভেজায়, তার চোখ সরিয়ে নিতে চায়, কিন্তু চেয়ে থাকাই যেন সহজতর। এক মুহূর্তের জন্য তার মনে হয় এই লোকটা এই অদ্ভুত শীতল অথচ সে তীব্র পুরুষ যে তাকে গিলে ফেলবে। জোভিয়ার হালকা একটা মুচকি হাসে, যেন সে সবকিছু বুঝে ফেলেছে। তার ঠোঁটের কোণে সেই ছায়া হাসিটা যেন সে শিকারীর হাসি। সে জানে শিকার কতটা দূরে। আনায়া হঠাৎ করে কফির কাপটা দাঁড়িয়ে নেয়। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। স্বরে কাঁপা একটুখানি অস্থিরতা। জোভিয়ার তাকিয়ে থাকে, কিছু বলে না, শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। আনায়া দ্রুত পা ফেলে চলে যায়। দরজা আটকে আনায়ের সামনে দাঁড়ায়। দরজা আটকে আয়নার সামনে দাঁড়ায়। নিজেকে দেখে তার মনে হয় এই চেহারাটা কি তার নিজের। চোখে অচেনা ঝলক, মুখের ত্বকে লালচে উত্তাপ, নিঃশ্বাসগুলো এখনো ভারী। সে দু হাত দিয়ে মুখ ঢাকে, নিজেকে বুঝ দেয় এটা কিছুই না, কিছুই না। এটা এক ধরনের আকর্ষণ, সেটা নিয়ন্ত্রণ করা ঠিক। পানি ছিটিয়ে নেয় মুখে, ঠোঁট ভিজিয়ে আবারও গভীর করে নিঃশ্বাস নেয়। আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নেয় সে। দরজা খুলে বের হতেই আবিষ্কার করে জোভিয়ার আর তার রুমে নেই। সে কিছুক্ষণ পর ধীর পায়ে পা ফেলে নিচে নামে। নিচতলার কিচেন থেকে হালকা ধোয়া কড়াইয়ের শব্দ আর ঘি ভাজার ঘ্রাণ ভেসে আসে। আনায় হাঁটতে হাঁটতে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ায়। জোভিয়ার তখন ফ্রাইং প্যানে কিছু নেড়ে দিচ্ছে। তার গায়ে সকালের গেঞ্জিটা আর নেই, এখন পরনের হালকা ধূসর টি শার্ট। একদম সহজ, কিন্তু তবুও শরীরের গঠন স্পষ্ট হয়ে থাকে তাতে। আনায় একটু এগিয়ে যায়, চুপচাপ দাঁড়িয়ে দেখে। তুমি রান্নাও জানো? হালকা হেসে প্রশ্ন করে সে। জোভিয়ার পেছনে ফিরে দেখায়, মুখে সেই নির্লিপ্ত শান্ত হাসি। আমি যা করি সেটা পুরো করি, হোক সেটা খুন বা হোক সেটা রান্না। আনায় চোখ গোল করে তাকায়, এরপর ভাবে হয়তো ঠাট্টা করছে, তবে মুহূর্তের মধ্যে জোভিয়ার কথা বদলায়। আচ্ছা, তুমি কাউকে ভালোবাসো? না, কেউ বিশেষভাবে জীবনে আসেনি আমার। আমি আসলে কখনো এসব নিয়ে ভাবিনি। তুমি ভালোবাসো কাউকে? বাসি, তবে সেটা তার বোধগম্য হয়নি এখনো। আনায় যেন জোভিয়ারের কথার মানে কিছু বুঝলো না, শুধু বোকা বোকা চোখে চেয়ে রইল। জোভিয়ারের হেসে কথা ঘুরিয়ে অন্য কথা বলতে বলতে ফিরে যায় ফ্রাইং প্যানের দিকে। দুজনের মাঝে তখন এক ধরনের অলিখিত স্বস্তি। আনায়ের চোখ হঠাৎ কি থামে। জোভিয়া যখন কথা বলে তখন তার গলায় সেই অ্যাডামস আপেলটা ধীরে ধীরে ওঠানামা করে। ওর মনে হয় ওটা কি গলার ভাষা, নাকি ভিতরে কোনো চাপা ঢেউ? আনমনে সে চোখ সরাতে পারে না। অদ্ভুত এক শখ জন্মায়, ছুঁয়ে দেখি কেমন লাগে। আর নিজেকে থামানোর আগেই ওর হাতটা এগিয়ে যায়, আঙুল ছুঁয়ে বসে সে অ্যাডামস আপেলে। এক মুহূর্তে নীরবতা জমে যায় রান্নাঘরের বাতাসে। জোভিয়া স্থির হয়ে যায়, তার কণ্ঠ থেমে যায়। ওর চোখ এখন কিছুটা বিস্মিত, কিছুটা গভীর, কিন্তু উত্তেজিত নয়, বরং একরকম অদ্ভুত শান্ত। আনায়ের হাত তখনও ছুঁয়ে আছে তার গলার সেই চলমান হাড়টাকে, খুব কোমল। হিসেব করেও না, শুধু অনুভবের জন্য। কিছুক্ষণ পর হঠাৎ সে চমকে নিজের হাত সরিয়ে নেয়, মাথা নিচু করে ফেলে লজ্জায়। ঠোঁট শুকিয়ে গেছে, বুকের ভেতর আবারও ধুকপুক। তখন জোভিয়ার ধীরে ধীরে একটু ঝুঁকে আসে আনায়ের দিকে। তার নিঃশ্বাস ওর কানের ঠিক পাশে এসে লাগে। এই হাত যদি আর একবার আমাকে স্পর্শ করে, তাহলে তুমি পুরোটা আমার হয়ে যাবে না, পুরোটা। অন্ধকার সাউন্ড প্রুফ ঘরটায় যেন এক ধরনের চাপা গন্ধ, রক্ত, ঘাম আর পচন ধরা মাংসের মিশ্র গন্ধ যেন বাতাসকে ভারী করে তুলেছে। চেয়ারের সাথে দড়ি দিয়ে বাঁধা লোকটা তখন কাঁপছে, শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরণ ছড়িয়ে আছে, কিন্তু ভয়ের কারণে নয়, অসহ্য যন্ত্রণায়। কারণ তার দুটো পাই থেতলে দেওয়া হয়েছে, হাত ও পায়ের সবগুলো নখ প্লাস দিয়ে উপরে ফেলা হয়েছে। রক্তে ভেজা নখগুলো একটা ছোট স্টেইনলেস ট্রেতে সাজিয়ে রাখা, ঠিক যেন ট্রফি। লোকটা ফুঁফিয়ে কাঁদছে, কান্না নয়, এটা মৃত্যুর আগে দেহের কাতরপিড়া। আর সামনে দাঁড়িয়ে আছে জোভিয়ার, কঠিন, নীরব। তার চোখে একটা অন্ধকার যা কোনো সাধারণ মানুষের চোখে থাকে না। হাতে ধরা চিকন ছুরিটা দিয়ে সে তার আঙুলের ফাঁকে ফাঁকে চাপ দিচ্ছে। বল, শেষবার বলছি, লোকটাকে।
লোকটা ফুপিয়ে বলে, গলার স্বর জড়ানো। আমি আমি কিছু জানি না, প্লিজ আর না। জোভিয়ার মাথা নাড়ল, তারপর আচমকা ছুরিটা ঢুকিয়ে দেয় লোকটার বাঁ কানটায়। একটা ঘিন ঘিনের শব্দ হয়, চামড়া ছিঁড়ছে, হাড় কেটে যাচ্ছে। লোকটা গর্জে উঠে যন্ত্রণায়, কাঁধার ঘাড় আর গলা রক্ত ভিজে স্যাঁতস্যাঁতে। চেয়ারটা তার গোঙানিতে দুলছে। জোভিয়ার কিছু বলে না। সে সামনে এসে ছুরিটা লোকটার বাম চোখের পাশে ধরে, খুব কাছ থেকে। তুই জানিস আমি কি করতে পারি? আমি এই দিয়ে 6 বার জিজ্ঞেস করছি, এইবারও না বললে চোখটা উপড়ে ফেলবো। আর তুই জানিস আমি কথা রাখি। লোকটা কাঁপছে, ঠোঁট নড়ে, কিন্তু শব্দ বের হয় না। জোভিয়ার ছুরিটা চোখের এক পাশে ধীরে ধীরে চেপে ধরে। চোখ থেকে রক্তের এক ফোঁটা ঝরে পড়ে। এবার লোকটা আর সহ্য করতে পারে না, এক ঝটকায় চেঁচিয়ে ওঠে। আছে আছে একজন, আমি জানি, ও জানে। জোভিয়ার পেছনে হেঁটে গিয়ে থামে। কে? লোকটা কাঁদতে কাঁদতে বলে, ওই ফ্রান্সে থাকে, টাক মাথা, মাথায় একটা দাগও আছে। দাগটা টুপি দিয়ে ঢেকে রাখে সবসময়। ও জানে, সব জানে। জোভিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। লোকটা এবার কাতর গলায় বলে, আমাকে ছেড়ে দে প্লিজ। জোভিয়ার মুখে এক অদ্ভুত ঠান্ডা হাসি খেলে যায়। সে এগিয়ে আসে, তার কাঁধে হাত রাখে, যেন এক সহানুভূতির স্পর্শ। অবশ্যই, তুই অনেক ভালো করেছিস। তোকে আমি নিজে গিয়ে পৌঁছে দেবো, ওকে? লোকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েছিল, এক মুহূর্তেই ছুরিটা ঢুকে যায় তার ডান চোখের ঠিক কেন্দ্রে। লোকটার শরীরটা ঝাঁকি দিয়ে নিথর হয়ে যায়। রক্ত টপ টপ করে ঝরছে, জিভ বের হয়ে এসেছে, চোখটা একদম থেতলে গেছে। জোভিয়া ছুরিটা বের করে তারপর শ্বাস নিয়ে গর্জে ওঠে, তুই চাইল্ড রেপিস্ট ছিলি, তুই চাইল্ড রেপিস্ট ছিলি, তুই চাইল্ড রেপিস্ট ছিলি। তুই ভাবলি তোকে ছেড়ে দেবো আমি? জোভিয়া ছুরিটা ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে তার হাতে বোলাচ্ছে। চোখ দুটো স্থির, মুখটা বিষাদ আর সন্তুষ্টির হাসি মাঝখানে ঝুলে আছে। 3 ঘন্টা, ঠিক 3 ঘন্টা ধরে এই লোকটাকে সে ধীরে ধীরে ভেঙেছে। প্রতিটি নখ তুলে ফেলার সময়, প্রতিটি থেতলে দেওয়া হাড়ের আওয়াজ, প্রতিটি চিৎকার, সব ছিল তার জন্য একটা নেশার মতো। রক্তের গন্ধটা সে দম নিয়ে নিয়ে টেনেছে। এমন ঘ্রাণে তৃপ্তি আসে, অদ্ভুত শান্তি। সে নিঃশব্দে হেসে ফেলে, তার পেটটা গড়গড় করে উঠল, একটা হালকা বিরক্তি তার চোখে। হ্যাঁ, খিদে পেয়েছে। সে ঘড়ির দিকে তাকায়। 3 ঘন্টা হয়ে গেল। তারপর ছুরিটা ধুয়ে একটা জারকে রাখে। পেছনে পড়ে থাকা মৃতদেহটা ঠান্ডা, মাথার একপাশে গর্ত হয়ে গেছে, চোখের জায়গায় ছুরির দাগ, পা হাত সব ভাঙা, থেতলে যাওয়া। সময় হয়েছে এখন লাশ পরিষ্কারে। জোভিয়ার কারোর উপর ভরসা করে না, 1 ইঞ্চি বিশ্বাসও না। তার চোখে গোপনীয়তা মানেই বেঁচে থাকা। সে যা করে নিজেই করে সব সময়। ঠিক প্রতিবারের মতো এবারও আমাকেই করতে হবে। সে হালকা করে গাঁট খুলে জামার বোতাম, তারপর লম্বা রাবার অ্যাপ্রন পরে, হাতে গ্লাস, একটা বড় মাংস কাটার ছুরি তুলে নেয়। চকচকে মার্বেল ফ্লোরে হাঁটু কেড়ে বসে আছে শৈলীর মা বাবা, ভাঙা গলায় মিনতি করছেন। রেবেকা কান্না ভেজা কণ্ঠে বলেন, আপনার পায়ে পড়ি স্যার, শেইলিকে আমাদের ফিরিয়ে দিন, ও তো ছোট একটা মেয়ে। ভিক্টর চেয়ারে হেলান দিয়ে বসে আছে, ঠোঁটে একরকম বিরক্তিকর উদাস ভাব। তার চোখ দুটো যেন কাঁচ দিয়ে তৈরি, শুধু দেখছে, বুঝছে না কিছুই। তার আঙুলে হিরে বসানো আংটি, ঘোরানো ছাড়া আর কোনো সাড়া নেই। হঠাৎ রনি তার ছায়ার মতো একনিষ্ঠ অ্যাসিস্ট্যান্ট সামনে এসে মাথা ঝুঁকিয়ে ফিসফিস করে কানে কিছু বলে। ভিক্টরের চোখের কোণে ঠান্ডা একটা হাসি খেলে যায়। ভিক্টর নিচু গলায় নিজের মনেই নিজে বলে ওঠে, ফাইনালি। সে উঠে দাঁড়ায় ধীরে, তার চলাফেরায় একটা অলস রাজকীয়তা যেন সব নিয়ন্ত্রণে, যেন কারোর কষ্ট তাকে ছুতে পারে না। সে নিচু হয়ে শৈলীর মায়ের কাঁধে আলতো হাত রাখে। ভিক্টর খুবই কোমল স্বরে হালকা হাসি দিয়ে বলে, এখন আপনি নিতে পারেন আপনার মেয়েকে, আমার কোনো প্রয়োজন নেই, আমার শিকার আমি পেয়েছি। শৈলীর মা বাবা যেন প্রথমে বিশ্বাস করতেই পারে না ভিক্টর ক্রুজ এত বড় মাপের মাফিয়া তাদের মেয়েকে এত সহজে ফেরত দিয়ে দিল। তারা জানে না শৈলী ফিরবে কেমন অবস্থায়। আনায়া নিচে নামছিল ধীর পায়ে, জুতোর শব্দ যেন থেমে গেছে কার্পেট পেরিয়ে মার্বেল ফ্লোরে। কেমন একটা টান কাজ করছিল ওর ভেতরে, অকারণ একটা অস্বস্তি, বুকের ভেতরে ঘিরে থাকা হিম হাওয়া। হঠাৎ ওর চোখ আটকে গেল এক জায়গায়, দৃষ্টি থেমে গেল ডাইনিং এর রুমের পাশের গ্লাস দরজার সামনে। সেখানে
যেখানে অদ্ভুত অন্ধকার একটা কর্নার আছে, ঠিক যেন বাড়িটার ছায়া। ও খেয়াল করলো জোভিয়ারের সেই 2 বিদেশি কুকুর সেখানে বসে আছে, কিন্তু আজ ওদের আচরণ অস্বাভাবিক। ওরা যেন এক থলের ভেতর থেকে কিছু একটা টেনে টেনে খাচ্ছে। হাড়ের আওয়াজ কচকচ করে ভাঙছে নিঃশব্দে। আনা একটু এগিয়ে গেল, কৌতূহল আর অজানা আতঙ্কে। হঠাৎ থলে থেকে কিছু একটা গড়িয়ে পড়ল। আনা স্তব্ধ হয়ে গেল। ওর চোখ আটকে গেল সেই জিনিসটার উপর, একটা মানুষের হাতের আঙুল। রক্তমাখা নখিন থেতলে যাওয়া কান্নার মতো অব্যয় এখনো জমে আছে আঙুলের ভাঁজে। আনার শরীর থেকে যেন গলা পর্যন্ত একটা ঠান্ডা শক বয়ে গেল। পেছনের হাড়গোড় ভাঙার আওয়াজ, কুকুরের চিবানোর শব্দ, সব মিলে এক ভয়ানক বিভীষিকার চিত্র। আনা 2 পায়ে পিছিয়ে আসে, ঠোঁট কাঁপে। তারপর হঠাৎ একটা বিকট চিৎকার বেরিয়ে আসে ওর গলা থেকে। জেভিয়ার, জেভিয়ার! ওর গলার স্বর কেঁপে কেঁপে বাড়িটির প্রতিটি দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। বাড়ির আলো যেন হঠাৎ আরো নরম হয়ে আসে, আর নিচের অন্ধকার কর্নারটা হয়ে ওঠে আরো গভীর। দূরে কোথাও থেকে ঠান্ডা পায়ের শব্দ ভেসে আসে। জোভিয়ার কি শুনছে, নাকি সে ইচ্ছে করেই আসছে না? আনায়া আরেকবার চিৎকার করে ওঠে। জেভিয়ার! তখন তার চোখও তখনও সেই থলের দিকে, যেখানে রক্তের দাগ মেঝেতে লম্বা হয়ে ছড়িয়ে পড়ছে, আর তার পেছনে দাঁড়িয়ে 2 কুকুর নিষ্ঠুর তৃপ্তিতে মুখে রক্ত মেখে চিবিয়ে যাচ্ছে মানুষের দেহাংশ। আনায় কাঁপতে কাঁপতে কিচেনের দিকে এগিয়ে যায়। জিভ শুকিয়ে গেছে, মুখে এক ফোঁটা শব্দ পর্যন্ত আটকে আসে না। বুকের মধ্যে শুধু একটাই শব্দ, জোভিয়ার। জেভিয়ার, জেভিয়ার, কোথায় তুমি? হাঁটার আওয়াজ নেই, কেবল দম বন্ধ হয়ে আসা নিঃশ্বাসে তার চারপাশ ভারী হয়ে উঠছে। তখনই সে থেমে যায়। বেসিনের পাশে একটা দীর্ঘ আকৃতি দেখা যায়, পেছনে ঘুরে দাঁড়িয়ে থাকা জোভিয়ার। কিচেনের বেসিনে ঝুঁকে কিছু একটা করছিল, কিন্তু আনায়ের কণ্ঠস্বর শুনেই তার হাতের গতি থেমে গেছে। ধীরে ধীরে সে ঘাড় ঘোরায়। আনায়ের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তুমি? ওরা ওরা কি কাটছিল জেভিয়ার? আনায়ের কণ্ঠ ভাঙে, তবু সাহস জড়ো করে সে জিজ্ঞেস করে যায়। আমি দেখেছি, ওদের থলে থেকে মানুষের একটা আঙুল ছিল, রক্তমাখা। নখ ছিল না। আনাই কিছুটা দুলতে দুলতে জোভিয়ারের দিকে এগোয়, কিন্তু যতটা এগোয় তার চোখ বড় হতে থাকে। হঠাৎ তার পা হঠাৎই জমে যায়। জোভিয়ারের হাতে ধরা ছুরিটা সে স্পষ্ট দেখতে পায়। ছুরির গায়ে লেগে থাকা রক্ত আর বেসিনের পানির ধারে লাল হয়ে থাকা দাগ। তোমার হাতে রক্ত? আনায়া যেন এক ঝটকায় ছিটকে ছড়ে যায় পেছনে। সে কাঁপতে কাঁপতে দেওয়ালের সাথে গা ঠেকিয়ে দাঁড়ায়। জোভিয়ার ধীরে ধীরে ছুরিটা ফেলে দেয় বেসিনে। তার চোখে কোনো আতঙ্ক নেই, বরং একটা অদ্ভুত মৌলাময়তা, যেন কেউ দুধের শিশুকে বোঝাচ্ছে। হাতের গেঞ্জিতে ছুরির রক্ত মুছতে মুছতে সে এগিয়ে আসে। না, তুমি ভয় পেয়েছো? তার কণ্ঠ এমন ভাবে শান্ত যেন এই বাড়িতে কোনোদিন কিছু ঘটেইনি। ভয় পেও না, আমি শুধু চিকেন কেটেছিলাম আজকে ডিনারের জন্য। ছুরিটায় রক্ত লেগেছিল, সেটা ধুচ্ছিলাম। আনায় চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, তার চোখ এখনো কাঁপছে। তুমি মিথ্যা বলছো জেভিয়ার? ওরা যা খাচ্ছিল ওটা মানুষ ছিল। ওই আঙ্গুল তুমি দাওনি ওদের? বাইরের কেউ নিশ্চয়ই তোমার বাড়িতে এসে তোমার কুকুরকে ওগুলো দেয়নি, তাই না? জোভিয়ার দাঁড়িয়ে থাকে, তার মুখে কোনো গর্জন নেই, কিন্তু তার চোখ সেই শীতল অন্ধকারে ঢাকা। সে ধীরে ধীরে এগিয়ে আসে। তুমি জানো না, কখনো কখনো কুকুরের একটু প্রোটিন দেওয়া দরকার হয়, আর সব প্রোটিন এরকম হয় না। আনায় 2 পা বেছাতে থাকে, তার কণ্ঠ তখনও কাঁপছে। তুমি কি করো জেভিয়ার? কে তুমি আসলে? জোভিয়ার 1 পা বাড়ায়। আনায় আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না। জোভিয়ারের ঠান্ডা মুখ আর অদ্ভুত ব্যাখ্যা সবকিছু যেন হঠাৎ একটা অন্ধকার গর্তের মতো তার বুকের ভেতরে জমে বসেছে। সে থরথর করে উঠে দাঁড়ায়, পেছনে দরজার দিকে এগোয়। আমি থাকতে পারবো না এখানে। আনায় নিঃশ্বাস আটকে আসা গলায় বলে, জেভিয়ার প্লিজ, আমি বের হতে চাই, প্লিজ। জোভিয়ার কিচেনের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকে। সে চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, একটুও বাধা দেয় না। আনায় ভেবেছিল হয়তো সে তাকে থামাবে, চিৎকার করবে, অথবা দরজা লক করে দেবে, কিন্তু কিছুই করে না। এটাই তাকে আর ভয় পাইয়ে দেয়। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়, আর তখনই পেছন থেকে এক গম্ভীর গলা, ঠান্ডা অথচ গভীর। লাভবার্ড? আনা যেন পাথর হয়ে যায়, তার গলা শুকিয়ে আসে। পা যেন মাটি ছুঁয়ে আছে ঠিক, তবু শরীরটা নড়ছে না। পেছনে ঘাড় ঘুরিয়ে সে অনুভব করতে পারে জোভিয়ার হাসছে না, তবে চোখে আগুন জ্বলছে। আমার থেকে পালানোর চেষ্টা করো না লাভবার্ড। তোমার পা থেকে মাথা অবধি সবটাই আমার কাছে ক্যাপচার্ড আছে। তোমার বাড়ির সিসিটিভি গুলো তো আমি লাগিয়েছিলাম বেবি।
আয়নার চোখ দুটো ভয়ে বড় হয়ে যায়। সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়। জোভিয়ার তখনও দাঁড়িয়ে আছে, শরীরটা থমথমে, চোখে এক প্রকার নিঃশব্দ দাবানল। তুমি তো আমার হৃদয় নাও লাভবার্ড, তুমি আমার প্রপার্টি। আনায় পেছাতে পেছাতে দেওয়ালে ঠেকে যায়। তার ঠোঁট কাঁপে, গলা দিয়ে শব্দ বের হতে চায় না। তুমি পাগল জেভিয়ার? তুমি কি সত্যি ভেবেছিলে তুমি আমার কাছ থেকে পালাতে পারবে? এই বলেই জোভিয়ার পাগলের মতো করে হাসতে থাকে। আনায়া দরজার সামনে হাঁটু গেড়ে বসে মুখটা মুখোশের মতো গুজে রেখেছে নিজের হাতে। তার চোখে থেকে নীরব কান্না গড়িয়ে পড়ছে, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে নিঃশব্দ চিৎকারে। এই রুমটা তার কাছে এখন একটা জ্যান্ত কফিন মনে হচ্ছে, এবং সবকিছু যেন পরিষ্কার হতে শুরু করেছে তার চোখে। জেভিয়ার প্রথম থেকে স্ট্রক করেছিল, আর আমি সেই রাতে তো ওর কাছেই সাহায্য চেয়েছিলাম। তাহলে আমি নিজেই তো নিজের শিকারি বাড়িতে এসে উঠেছি। হঠাৎ একটা ধীর শব্দ হয় দরজায়, তারপর দরজা খুলে যায়। আলো ছায়া ভেদ করে ভিতরে আসে জোভিয়ার, হাতে একটা ট্রে, তাতে সাজানো খাবার। তার মুখে নরম হাসি, চোখে সেই চিরচেনা অদ্ভুত প্রশান্তি। খাও লাভবার্ড, তুমি সারাদিন কিছু খাওনি, আমার খুব খারাপ লাগছে। আনায়া কিছু বলে না, সে শুধু তাকিয়ে থাকে জোভিয়ারের দিকে। তারপর একটা চিৎকারে প্লেটটাও ফেলে দেয়, গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, খাবার ছিটকে পড়ে মেঝেতে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তীব্র নীরবতা। তারপর জোভিয়ারের চোখের কোণা গাঢ় হয়ে ওঠে। সে ধীরে ধীরে ট্রেটা নামিয়ে রাখে পাশে, তারপর দ্রুত আনায়ের কাছে এগিয়ে আসে। তুমি আমার হাতের খাবার ফেলে দিলে লাভবার্ড? সে আনায়ের গালটা শক্ত করে চেপে ধরে, মুখটা একদম কাছে এনে হিসিয়ে ওঠে। আমি তোমার জন্য ভালোবেসে খাবার এনেছিলাম, আর তুমি তুমি এটা করলে? তারপর এক ঝটকায় আনায়ার হাত ধরে টেনে তাকে রুম থেকে বের করে আনে। আনায় বাধা দেয়, চিৎকার করে, কিন্তু জোভিয়ার থামে না। সে সরাসরি নিজের ডাইনিং টেবিলে ওকে এনে বসায়। আনায়ার গালটা লাল হয়ে আছে, শক্ত করে চেপে ধরায়, চোখে টপ টপ করে জল পড়ছে। জোভিয়ার শান্ত গলায় পড়ে, চুপচাপ খাবে এবার, কেমন? সে নতুন করে খাবারের প্লেট সাজায়, আস্তে করে এক টুকরো খাবার তুলে ধরে আনায়ের মুখের সামনে। আনায় মুখ ঘুরিয়ে নেয়, উঠতে চায়, ঠিক তখনই তার হাত জোভিয়ারের মুচড়ে ধরে নিজের কোলে বসিয়ে নেয়। আনায়ের কাঁধটা টান মারে, ব্যথায় সে ফুঁপিয়ে ওঠে। জোভিয়ার তার গাল ছুঁয়ে আদরের ভঙ্গিতে খাবার মুখে দেয়। আনায়া প্রথমে মাথা নাড়ে, তবু ভয়ে মুখ খোলে, যেন মৃত্যু গিলে নিচ্ছে। জোভিয়া তারপর আস্তে ওকে ছেড়ে দেয়। আনায়া ছিটকে দূরে গিয়ে বসে পড়ে কাঁদতে থাকে। তার চোখ পড়ে নিজের হাতে, যেখানে জোভিয়ারের টানের দাগে লালচে হয়ে গেছে চামড়া। ঠিক তখনই জোভিয়ার আবারও ফিরে আসে। সে মাটিতে হাঁটু গিরে বসে তার মুখ সামনে এনে পাগলের মতো মাথা নেড়ে নেড়ে বলতে থাকে, লাভবার্ড, তুমি আমার কথা শোনো না কেন? তুমি আমার মাথাটা খারাপ করে দাও। তুমি যদি লক্ষ্মী মেয়ে হয়ে থাকো, আমি তোমার জন্য সব করতে পারি, সব। আর আজ থেকে তুমি শুধু আমার কথা শুনবে আর আমায় ভালোবাসবে, শুধুমাত্র আমাকে নিয়ে ভাববে। জোভিয়ার আনার মুচড়ে ধরা হাতে একটা ধীরে চুমু খেলে দেয়, তারপর কানে কানে বলে, কাল আমাদের বিয়ে লাভবার্ড। তুমি শুধুই আমার লাভবার্ড, শুধুই আমার, শুধুই আমার, শুধুই আমার।